দেখো আমরা গতদিনে 16 পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? 17 থেকে শুরু হবে। 17 থেকে শুরু হবে। আচ্ছা দেখো, এখানে বলছে মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এটিও মনে হয় আমরা পড়েছিলাম। দেখো এগুলোর পরে এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে কোনো বাক্যের মধ্যে, এরপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। কি কি? মাইন্ড, মাইন্ড, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে তুমি যদি কিছু মনে না করো, এরকম। পাস্ট, ওর, কুড নট হেল্প, ক্যান নট হেল্প। এরপরে যে ব্র্যাকেটে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি যোগ করব। সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আচ্ছা, এরপরে দেখো সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে আমরা কুড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে সাবজেক্টের পরে কুড প্লাস ভি1 বসে, মেইন ভার্ব। মেইন ভার্বের ভি1 বসে। আচ্ছা দেখো, এরপরে টু বি হ্যাভিং গট থাকলে পাস্ট পার্টিসিপল হয়, এটি আমরা এর আগেই আলোচনা করেছিলাম। আচ্ছা দেখো, ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে তাহলে আমরা এই বি ভার্ব সমান সমান আমরা কয়টি ভার্ব লিখতে পারবো? এই বি ভার্ব am, সমান is, সমান are, আমরা was, লিখতে were, পারবো been। am is are লিখতে পারবো, আবার was are লিখতে পারবো। আচ্ছা, তো am বিন is তো are, আচ্ছা am is are হচ্ছে এক ধরনের, was এবং were হচ্ছে এক ধরনের, আরেক ধরনের। আরেক ধরনের। কেন? কারণ am is are বসে প্রেজেন্ট, টেন্সের জন্য আর was were বসে পাস্ট। পাস্ট টেন্সের জন্য, ঠিক আছে? আর স্যার বিন আছে। আচ্ছা দেখো, এখন অ্যামিসারের মধ্যে বাক্যটি দ্বারা যদি প্রেজেন্ট টেন্সকে বোঝানো হয়, যেমন এখানে দেখো 2 ইয়ার্স অ্যাগো একটা ফ্রেজ দেওয়া আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ফ্রেজটা দ্বারা অতীতের কোনো কথা বোঝাচ্ছে, 2 ইয়ার্স অ্যাগো, 2 বছর আগের কথা। তাহলে এই বাক্যটি ডেফিনেটলি কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে যেহেতু এই বাক্যটি পাস্ট টেন্সে হবে তার মানে আমাদের ভাবতে হবে ওয়াজ এবং ওয়্যারের মধ্যে কোনটি বসবে। ওয়াজ এবং ওয়্যারের মধ্যে কোনটি বসবে এটি মূলত ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এটি ডিপেন্ড করবে কিসের উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে হবে ওয়াজ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হবে ওয়্যার, ঠিক আছে? আবার দেখো এরকম যদি অতীত নির্দেশক কোনো ধরনের অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেওয়া বা কোনো ওয়ার্ড যদি দেওয়া না থাকে তাহলে বাক্যটিকে আমরা কোন টেন্সে করব? এরকম, প্রেজেন্ট। এরকম অতীত নির্দেশক, এরকম অতীত নির্দেশক কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের অ্যাডভার্ব, কোন ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি দেওয়া না থাকে তাহলে আমরা বাক্যটিকে কোন টেন্সে করব? প্রেজেন্ট, তাহলে আমরা প্রেজেন্ট, বাক্যটাকে প্রেজেন্ট প্রেজেন্ট। টেন্সে করব, প্রেজেন্ট টেন্সে করব, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব। দেখো যখন আমরা বাক্যটিকে প্রেজেন্ট টেন্সে করব তখন আমরা ভাববো অ্যাম ইজ আর নিয়ে। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা বসবে? তো আমরা জানি আই এর জন্য হচ্ছে অ্যাম সাহায্যকারী ভার্ব হচ্ছে ফিক্সড, আই এর পরে অ্যাম বসে। অ্যাম ছাড়া অন্য যত সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, যত সিঙ্গুলার সাবজেক্ট থাকবে মানে এক বচন সাবজেক্ট থাকবে তাদের পরে বসবে ইজ, এবং যতগুলো প্লুরাল সাবজেক্ট থাকবে তাদের পরে বসবে আর, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভার্ব গুলো দেওয়া আছে। দেখো বর্তমান কালের কোনো কাজ চলিতেছে বা বর্তমান সময়ের কোনো কাজ চলিতেছে এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অথবা অ্যাডভার্ব হিসাবে এখানে দেওয়া আছে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে? তারপরে অ্যাট দিস মোমেন্ট, এর আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম, এট দ্যাট মোমেন্ট। অ্যাট দ্যাট মোমেন্ট। এরপরে দেখো, এরপরে দেখো 22-এ কি বলছে? ইফ এর প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাই না? ইফ এর কন্ডিশনাল। প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমরা এর আগেও কথা বলেছিলাম, তাই না? যে ইফ এর স্যার এটা প্রথম জিরো বাক্যটি, কন্ডিশনাল। না এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ইফ এর প্রথম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটি ফিউচার ইনডিফিনিট হয়, এটি হচ্ছে ফার্স্ট ফার্স্ট কন্ডিশন। কন্ডিশন। আর জিরো কন্ডিশন হচ্ছে ইফ এর প্রথম বাক্যটি প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইনডিফিনিট, প্রেজেন্ট পরের ইনডিফিনিট। বাক্যটিও প্রেজেন্ট ইনডিফিনিট। এটা চিরন্তন সত্য বোঝায়, ঠিক আছে? সেটাকে আমরা জিরো কন্ডিশন বলবো। আচ্ছা, এখানে ইফ এর পরিবর্তে আমরা আরেকটি কনজাংশন বসাতে পারি। হ্যাড, ইফ হ্যাড। এর পরিবর্তে আরেকটি কনজাংশন স্যার বসাতে পারি, আনলেস। আনলেস, আনলেস বুঝতে পারি।
যদি আনলেস বসে তাহলে আমাদের এক্সট্রা করে আরেকটি কাজ করতে হবে, সেটা কি কাজ বলো তো? যে নেগেটিভ করতে হবে। নেগেটিভ বাক্য করতে হবে, এতে পরের বাক্যটিকে নেগেটিভ করতে হবে। জি স্যার। মানে তাহলে আনলে পরের বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে কি পজিটিভ করতে হবে? যে পরের বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে কি পজিটিভ তাহলে করতে হবে? পজিটিভ করতে হবে, জি। কারণ আনলেস নেগেটিভ অর্থ প্রকাশ করবে, শুধু পার্থক্য এতটুকুই। স্যার যে তাছাড়া সেন্টেন্সের আগে আনলেস বসবে ওই সেন্টেন্সটারই শুধু পরিবর্তন হবে, অন্য কোনো সেন্টেন্স পরিবর্তন হবে না? না। ওকে স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে ইফের জায়গায় হ্যাড বসতে পারে, মানে এটা হচ্ছে ইফের থার্ড কন্ডিশনটার মতো। যদি হ্যাড বসে, আমরা জানি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস প্রথমের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপেলে এবং পরেরটিতে হবে কি সাবজেক্টের পরে কুড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভি3, তাই না? আমরা এই ফিউচার ইন দ্য কন্ডিশনগুলো নিয়ে পাস্ট। আমরা একদিন বিস্তারিত আমরা আলোচনা করেছিলাম। আর এটাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট। ঠিক আছে, ফিউচার ইন দা পাস্ট বলা। পাস্ট। স্যার এটা কি থার্ড কন্ডিশন? জি, সেটা থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন। এরপরে দেখো উইশ ফ্যান্সি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম, যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট করব। কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে এখানে যদি বি থাকে, অন্য তাহলে ভার্ব, ওয়্যার। যে অন্য ভার্ব ওয়্যার যদি ওয়্যার। হয়, অন্য ভার্ব যদি হয় সেক্ষেত্রে আমরা পাস্ট ফর্ম করলেই হয়ে যাবে, শুধু পাস্ট ফর্ম করব হয়ে যাবে। কিন্তু বি থাকলে একটা ওয়্যার সমস্যা করতে ওয়্যার। হবে। এখানে ওয়্যার লিখতে হবে। এখন আই দেখো উইশ আই এখানে ওয়্যার টু। সাবজেক্ট, হ্যাঁ, যে এখানে যে সাবজেক্ট সিঙ্গুলার, কিন্তু এখানে আমরা ওয়্যার লিখলাম। ঠিক আছে, সব ক্ষেত্রেই এটা এটা শুধু সম্ভব কোথায়? উইশ এবং ফেন্সির বাক্যে। এখানেই। যে বাক্যের মধ্যে কি থাকবে? উইশ থাকবে অথবা ফেন্সি থাকবে। এখানে শুধু সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক যাই হোক না কেন, এরপরে ব্র্যাকেটে বি থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সেই সাথে এখানে ওয়্যার ফিক্সড, ওয়াজ বসবে না কখনো, যে কোনো সাবজেক্টের জন্যই বসবে। আবার অন্য ভাব যদি হয়, যেমন ধরো যে প্লে দেওয়া আছে, তাহলে আমরা নর্মালি প্লেট। প্লেকে প্লেট করব, পাস্ট ফর্ম করব। যেখানে রাইট দেওয়া আছে রাইটকে রোড করব। ঠিক আছে, সিং দেওয়া আছে সিংকে কি করব? স্যাং করব, মানে পাস্ট ফর্ম করব নরমালি। কিন্তু ব্র্যাকেটে বি থাকলে এখানে আমাদের এক্সট্রা একটা কাজ করতে হবে, যে এখানে ওয়্যার লিখতে হবে, কারণ এটা দ্বারা আনডিজায়ার এক্সপেকটেশন বোঝায়, তাই না? ইয়েস। ইয়েস স্যার, আনডিজায়ার আনএক্সপেক্টেশন। এক্সপেকটেশন। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট সিঙ্গুলার হইলেও ভার্ব এখানে ওয়্যার বাট ফিক্স, প্লুরাল। ওয়্যারই বসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অ্যাজ দো এবং অ্যাসিড, আমরা এটা নিয়ম আমরা এর আগেই সম্পর্কে জানলাম, এই নিয়ম সম্পর্কে। অ্যাজ দো এবং অ্যাসিডের প্রথম বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার প্রথমটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে পাস্ট পরেরটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, এই যে দেখো 25 নম্বরে এখানে শুধু একটা নিয়ম লেখা আছে, আরেকটা নিয়ম আমরা ওইদিকে পড়েছিলাম, যে এই যে দেখো প্রথম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাসিড দেওয়া আছে, তার মানে পরেরটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট। পরেরটা কি হয়েছে? পাস্ট পাস্ট। ইনডিফিনিট। আচ্ছা, আবার এই বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, এই বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের বাক্যটা পাস্ট হবে পারফেক্ট। পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, ওকে এরপরে স্যার। দেখো 26 এর এখানে কতগুলো প্রোনাউন দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়বো। ঠিক আছে, দেখো ইজ, এভরি, এভরিওয়ান, এনি, এনিওয়ান, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, সামথিং, ওয়ান অফ, তারপর আইদার এবং হচ্ছে যে নেইদার। এইগুলো যদি কোনো নাউনের আগে বসে, এগুলো কোথায় বসবে? কোনো নাউনের আগে যদি নাউন। বসে, কোনো নাউনের আগে যদি বসে, এদের পরের যে ভার্বটি বসবে, সেই ভার্বটি কিন্তু সব সময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। সব সময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার হবে। যেমন এখানে দেখো ইজ অফ দা স্টুডেন্টস, ইজ অফ দা স্টুডেন্টস। এখানে দেখো কেউ স্টুডেন্টকে দেখে যদি এখানে ভার্ব রয়েছে, যে ভার্বের আগে নাউনটিকে দেখে আমি ভার্ব বসাবো, তাহলে কিন্তু ভুল করে ফেলবে। এখানে কিন্তু দেখো স্টুডেন্টস কিন্তু এখানে বহুবচনে দেওয়া আছে, স্টুডেন্টস। ভার্বের আগের এই নাউনটিকে দেখে যদি আমরা এখানে ভার্ব বসাই তাহলে ভুল হয়ে যাবে, কারণ এই ভার্ব, এই নাউনটি বহুবচনে থাকবে, এই জন্যই মনে হবে যে এখানে ভার্বটি বহুবচন হবে, কিন্তু বিষয়টি এমন না।
এখানে মূলত হেডওয়ার্ড দেখে ভার্ব বসবে, এখানে মূলত হেডওয়ার্ড দেখে কি বসবে, ভার্ব Verb বসবে। আর এখানে ইজ থেকে শুরু করে স্টুডেন্টস পর্যন্ত এটা সম্পূর্ণটাকেই বলা হয় সাবজেক্ট, এটা সম্পূর্ণটাই কি সাবজেক্ট। এই subject. বাক্যের সাবজেক্ট ইজ অফ দা স্টুডেন্টস, এটা সম্পূর্ণটাই সাবজেক্ট। এই সম্পূর্ণটা সাবজেক্টের মধ্যে তুমি দেখবা যে কোনো এক জায়গায় অফ থাকবে, কোনো এক জায়গায় অফ থাকবে, অফ থাকবেই। যদি অফ থাকে তাহলে কখনোই অফ এর পরের অংশটুকু দেখে ভার্বকে আইডেন্টিফাই করা যাবে না। অফ এর পরের অংশটুকু দেখে কখনোই ভার্বকে আইডেন্টিফাই করা যাবে না। তাহলে আমরা কাকে দেখে আইডেন্টিফাই করব, অফ এর পূর্বের অংশটুকু দেখে। অফ এর পূর্বের অংশটুকু যদি এক বছর হয় তাহলে ভার্ব এক বছর হবে। অফ এর পূর্বের অংশটুকু যদি বহু বছর হয় তাহলে ভার্ব বহু বছর হবে। ঠিক আছে? আর এই যে এই অংশটুকু অফ এর পূর্বের অংশটুকু, অফ এর পূর্বের অংশটুকুকে বলা হয় হেডওয়ার্ড। অফ এর পূর্বের অংশটুকুকে বলা হয় কি, হেডওয়ার্ড বলা হয়। Edward. বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম আরেকটি উদাহরণ রয়েছে, যেমন ম্যাক্সিমাম সময় এই উদাহরণটি ব্যবহার করা হয়, যেমন দা কালার। আইস ইজ ব্লু। এখানে ব্র্যাকেটে বি থাকবে, ড্যাশ দিয়ে ব্লু। এই উদাহরণটি ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়, এই উদাহরণটি ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়। ফেমাস ফেমাস। ফেমাস উদাহরণ। এখন দেখো এখানে যদি আমরা এই বি ভার্ব থেকে কোন ভার্বটি বসবে এটা যদি আইস এর উপর নির্ভর করে আমরা বসাই, সেক্ষেত্রে কিন্তু এখানে আর হয়। বুঝতে পেরেছো কেন? কারণ এখানে আই, ই ওয়াই, এটা হচ্ছে সিঙ্গুলার, এর বহু বচন হচ্ছে আই, I. তার মানে এখানে বহু বচনে আছে নাউনটি। আচ্ছা, আমরা এটা দেখে যদি এখানে এই ভার্বটিকে বহু বচন করি তাহলে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে? তার মানে এখানে সাবজেক্ট কোনটি, এখানে সাবজেক্ট হচ্ছে দা থেকে শুরু করে আইস পর্যন্ত, এই অংশটুকু সম্পূর্ণটাই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে? কিন্তু এই সাবজেক্টের মধ্যে যখনই কি থাকবে, অফ থাকবে, যখনই কি থাকবে, অফ থাকবে। তার মানে এখানে দুটো অংশ, একটা হচ্ছে অফ এর পরের অংশ আর একটা হচ্ছে পূর্বের অংশ। অফ এর পরের অংশ দেখে কখনো ভার্ব আইডেন্টিফাই করা যাবে না, অফ এর পূর্বের অংশ দেখে ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এই অংশটুকু যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, এই অংশটুকু যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। তার মানে এখানে স্যার বলছে কালার, কালার মানে রঙের কথা বলছে। তো রং গুলো তো বলেনি, শুধু রঙের কথা বলছে। তার মানে এখানে একটা রং আছে, সেটা হচ্ছে ব্লু। তার মানে এখানে দা কালার দিয়ে ব্লুকে বোঝানো হচ্ছে, তাই একটা রংকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে এই বাক্যের হেডওয়ার্ডটি হচ্ছে সিঙ্গুলার। এখানে যেহেতু সাবজেক্টটি অনেক বড় হয়েছে, দা কালার অফ হার আইস, অনেক বড় সাবজেক্ট। যখনই অনেক বড় সাবজেক্ট থাকবে তখনই এখানে অফ দিয়ে সাবজেক্টটাকে আলাদা করা হবে, সেই সাবজেক্টটা দুটো পার্টে বিভক্ত হবে। আমরা সবসময় অফ এর পূর্বের অংশটুকু দেখে ভার্ব আইডেন্টিফাই করব, এজন্যই এখানে আমরা ইজ বসাবো। যদি আর বসাই তাহলে আমাদের বাক্যটি ভুল হয়ে যাবে। স্যার জি স্যার, বলেন। স্যার দুইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তো হচ্ছে দুইটা সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে তো ভার্ব প্লুরাল হয়, তাহলে এখানে যদি বোথ ডট ডট এন্ড বসে তাহলে ভার্ব সিঙ্গুলার হয় না স্যার? বোথ ডাইজাস এন্ড দ্বারা যদি দুটি নাউন অথবা দুটি প্রোনাউন যুক্ত হয় এরপরে ভার্বটি অবশ্যই বহুবচনে হবে, অবশ্যই হবে। কারণ বোথ ডাইজাস এন্ড, বোথ ডাইজাস এন্ড দ্বারা দুটি নাউন অথবা প্রোনাউন যুক্ত হইলে কখনোই সিঙ্গুলার হয় না। তার মানে এটা সম্পূর্ণটাই সাবজেক্ট হবে এবং এরপরে ভার্বটি অবশ্যই প্লুরাল হবে। ওকে স্যার। আচ্ছা, দেখো এখানে একই কথা বলছেন। এখানে ডিরেক্টলি দেখো, এখানে কিন্তু হেডওয়ার্ডের বিষয় নাই, এখানে এভরি ফাদার, এখানে এভরি ফাদার মানে এভরি দ্বারা প্রত্যেক বাবার কথা বোঝাচ্ছে। তার মানে এখানে কি হয়ে গেছে, এখানে সাবজেক্টটি নরমালি কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু এরকম বিষয় না, এই এই সাবজেক্টের নিয়ম বা এই সেন্টেন্সের নিয়ম আর এই সেন্টেন্সের নিয়ম কিন্তু এক না। কারণ এখানে কিন্তু হেডওয়ার্ড নেই, এখানে যা আছে শুধু সাবজেক্ট রয়েছে। সম্পূর্ণটা দেখে এখানে কি হয়েছে, ভার্ব হয়েছে। ডেডিকেটস এর সাথে এজ হয়েছে, এটা যেহেতু সিঙ্গুলার এই জন্য আমরা জানি ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু উল্টা হচ্ছে নাউনের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে তুমি যখন এস যোগ করবা বা ইএস যোগ করবা সেই নাউনটা বহু বচন হয়।
আর ভার্বের ক্ষেত্রে 1 বছর হয়। যেমন এখানে বয় আছে, এই ওয়ার্ডটি হচ্ছে বহু বচন, এর ক্ষেত্রে এটি হচ্ছে সিঙ্গুলার, সরি, এই যে এই নরমাল যে ওয়ার্ডটি, মূল যে ওয়ার্ডটি, এটি হচ্ছে সিঙ্গুলার। একে যদি আমরা বহুবচন করি তাহলে এর যোগ করতে হবে, এর যোগ করে আমরা বহুবচন করলাম কার সাথে? নাউনের সাথে। নাউনের সাথে এস বা ইএস যোগ করে নাউনকে বহুবচন করা হয়। আর ভার্বের ক্ষেত্রে অপোজিট। ভার্বের ক্ষেত্রে যদি আমরা কখনো কোনো ভার্বের শেষে এস বা ইএস যোগ করি তাহলে ভার্বটাকে আমরা একবচন করি। আর নরমাল যে ভার্বটা, বেস যে ভার্বটা, মূল যে ভার্বটা, এই ভার্বটা কিন্তু বহুবচনই থাকে। তার মানে এখানে দেখো প্লে, এই ভার্বটি আমরা শুরুতেই পাই, তার মানে এই ভার্বটি হচ্ছে বহুবচন, এই ভার্বটি হচ্ছে কি? বহুবচন। তারপরে ধরো যে রিড, এটিকে আমরা বেস ভার্ব মানে প্রথম, এটা হচ্ছে কোন ফর্মে আছে? এটা বহুবচনে আছে। তারপরে ধরো রাইট, মানে যতগুলো ভার্ব, মানে মূল ভার্বটা, বেস ভার্বটা, এটি হচ্ছে যে বহুবচন। একে আমরা এস বা ইএস যোগ করে সিঙ্গুলার করি, একে আমরা কি করি? সিঙ্গুলার করি। আর নাউনের ক্ষেত্রে কি হয়? নাউনের মূল শব্দটা, বেস শব্দটা, এই শব্দটা হচ্ছে এক বচনে থাকে, একে আমরা এস বা ইএস যোগ করে বহুবচন করি। যেমন বয়, যেমন গার্ল, এটা একটা মূল শব্দ। এই মূল শব্দটা থাকে কিসে? এক বচনে। মূল শব্দটা থাকে এক বচনে, একে আমরা এস বা ইএস যোগ করে বহুবচন করি। এটা নাউনের ক্ষেত্রে, যতগুলো নাউন আছে নাউনের ক্ষেত্রে এটা। আর ভার্বের ক্ষেত্রে উল্টাটা, ভার্বের ক্ষেত্রে কি উল্টাটা? ভার্বের ক্ষেত্রে মূল শব্দটাই বহুবচন, মূল শব্দটাই বহুবচন, মূল শব্দটাই বহুবচন। কি রকম? যেমন দেখো দে, কি হবে? দে, আমরা জানি দেটা বহুবচন, দের পরে কি? প্লে হয় না? তার মানে কি? এটা বহুবচন, তার মানে এই ভার্বটা, মূল ভার্বটা বহুবচন। ঠিক আছে, দে রিড হয়, দে প্লে হয়, দে রাইট হয়, তার মানে মেইন ভার্বটা হয় বহুবচনে থাকে। আর ভার্বকে আমরা এস বাই এস যোগ করে এক বচন করি, এক বচন করি। হ্যাঁ, আচ্ছা, আবার এখানে দেখো ওয়ান অফ দা স্টুডেন্টস, ওয়ান অফ দা স্টুডেন্টস, এখানে দেখো অফ আছে, তার one মানে of এই the বাক্যের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে শুধু ওয়ান, এখানে one হেড ওয়ার্ড হচ্ছে ওয়ান। এই ওয়ান কে দেখে এখানে ওয়ান, এখানে ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার, এখানে ওয়ান কে দেখে কি হয়েছে? ওয়াজ হয়েছে, ওয়ান কে দেখে কি হয়েছে? ওয়াজ ওয়াজ হয়েছে। হয়েছে। আচ্ছা, তো আমরা এগুলো মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, হোয়াইল তো হচ্ছে জগৎ বিখ্যাত একটা নিয়ম, ঠিক আছে? হোয়াইলের নিয়ম কয়টি? 3টি। হোয়াইলের নিয়ম কয়টি? 3টে। একটা হোয়াইলের নিয়ম কয়টি? স্যার স্যার দুইটি স্যার, দুইটি। স্যার আমরা তো 2টি পড়েছিলাম। তুমি তো একটি বললা। নো স্যার, আমি বলিনি, কে বলেছে? সামির বলেছি। না, মেয়ে মানুষ বলেছে একটি। আচ্ছা, নো স্যার, আমি দেখো, বলিনি। দেখো এখানে 27 নম্বরে হোয়াইলের নিয়ম লেখা আছে কয়টি? একটি। সেটি কি? একটা যে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, হোয়াইলের পরে যদি ভার্ব থাকে সে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। হোয়াইলের সাথে যদি ভার্ব থাকে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব, ing এবং শেষে আরেকটি বাক্য থাকবে, সেই বাক্যটি কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। present continuous নাউজুবিল্লাহ, কে এইভাবে কথা বলতেছে? কে এইভাবে কথা বলতেছে? সামির না? ইয়েস স্যার। আচ্ছা, সামির ও নিজে থেকেই গেছে, ও আর সুযোগ পাচ্ছে না। Yes, sir. দেখো, Assalamu alaikum. আবির হুসাইন, কিন্তু তুমি সাবধান থাকবা যেন সাউন্ড না হয়, তোমার তো সাউন্ডের কারখানা বাসায়। আচ্ছা দেখো, আমরা হোয়াইলে টোটাল নিয়ম শিখেছিলাম 2টি। কয়টি? 2টি। কি কি? হোয়াইলের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যোগ করব। আচ্ছা, আর শেষের বাক্যটা কোন টেন্সে হবে? Past indefinite tense, পাস্ট sir. ইনডিফিনিট টেন্স হবে, শেষের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এখানে 2টি বাক্য হবে, শেষের বাক্যটি পাস্ট ইনডিফিনিট হবে এবং হোয়াইলের পরে ব্র্যাকেটে ভার্ব থাকলে এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আচ্ছা, আর দ্বিতীয় নিয়মটি কি ছিল বলো তো? দ্বিতীয় নিয়মটি কি? While এর পরে যদি সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকলে ভার্বের সাথে ওয়্যার আইএনজি হবে। আর শেষের বাক্য যদি পাস্ট ইনডিফিনিট আচ্ছা, টেন্স হবে। শোনো, এখানে অনেক অনেক বক্তা হয়ে গেছে। আচ্ছা শোনো, আমি একটু বলি। দেখো, হোয়াইলের পরে 2 নম্বর নিয়মটা হচ্ছে, দেখো হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইল এর পরে যদি সাবজেক্ট থাকে, এর পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে, তার মানে এই ভার্বটির সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব, এই ভার্বটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব।
এবং শেষের বাক্যটি এটা পাস্ট ইনডিফিনিটই থাকবে। এখানে যদিও পাস্ট কন্টিনিউয়াস করেছে কিন্তু পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে তাহলে নিয়মটা কি? while এর পরে সরাসরি ভার্ব থাকলে আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করব এবং শেষের বাক্যটা পাস্ট ইনডিফিনিটে করব। আর while এর পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তাহলে এটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব এবং শেষের বাক্যটি পাস্ট ইনডিফিনিট করব। আচ্ছা, এরপরে দেখো অনেক সময় একই দৈর্ঘ্য পরিমাপ বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। এটা আসলে কনফিউশনে ফেলে। আমরা শুধু এখানে কি বলছি দেখো, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় একই একই স্থান দৈর্ঘ্য পরিমাপ, আচ্ছা মেইনলি স্থানটাকে খুব কম বোঝানো হয়। এই দৈর্ঘ্য এবং পরিমাপ এই দুইটি শব্দ আমরা মনে রাখবো। দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য কিরকম? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 1 গজ, 2 গজ, 1 ফিট, 2 ফিট, 5 ফিট, 10 ফিট, ঠিক আছে, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি। এগুলো হচ্ছে এগুলো দ্বারা এই পরিমাপগুলো দ্বারা আমরা কি করি? দৈর্ঘ্য পরিমাপ করি। ঠিক আছে? তো দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যদি আমরা একসাথে কোনো দৈর্ঘ্যকে আমরা কাউন্ট করি, একসাথে কোনো দৈর্ঘ্যকে কাউন্ট করা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে 20 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 ফিট, 10 ফিট, 20 ফিট, ঠিক আছে, 50 ফিট, 100 ফিট। কিন্তু এখানে ব্যাপারটি হচ্ছে কি জানো, আমরা জানি যে এক হলে সিঙ্গুলার হয়, ঠিক আছে, এক হইলে সিঙ্গুলার হয়, আর একের অধিক যদি হয় তাহলে সেটা প্লুরাল হয়। প্লুরাল হবে। যেমন আমরা টু বললেই সেটা বহুবচন বুঝি, তাই না? মেনি বললে আমরা সেটাকে বহুবচন বুঝি। আচ্ছা, মেনি বয়েজ, টু বয়েজ, ঠিক আছে, তার মানে এটা বহুবচন হয়ে গেল। কিন্তু এই দুই ক্ষেত্রে দৈর্ঘ্য এবং পরিমাপের ক্ষেত্রে, দৈর্ঘ্য এবং পরিমাপের ক্ষেত্রে, বিশেষ করে দেখবা দৈর্ঘ্যের ক্ষেত্রে, বিশেষ করে দৈর্ঘ্যের ক্ষেত্রে এটা একসাথে যখন বোঝানো হবে সেটাকে আমাদের কি করা যাবে না, বহুবচন হিসাবে আইডেন্টিফাই করা যাবে না। যেমন এখানে দেখো বলছে 20 মাইলস, তো আমরা জানি যে এক হইলে পরে এটা সিঙ্গুলার হয়। 20 মাইলস এর কথা বলছে, যেমন মাইলের শেষে দেখো এস রয়েছে, তার মানে এটা দেখতে কিন্তু কোনোভাবেই সিঙ্গুলার মনে হবে না, দেখতে কোনোভাবেই সিঙ্গুলার মনে হবে না। আমরা জানি 100 হইলে একটা কথা ছিল, দেখো ডিরেক্টলি লিখছে 200 মাইলস এবং মাইলের শেষে কিন্তু এস যোগ করেছে। আবার দেখো মানে এটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই সাবজেক্টটা সিঙ্গুলার। ঠিক আছে? কিন্তু আমরা এই নিয়মটা মনে করে, এই নিয়মটা আমরা মনে রাখবো যে দৈর্ঘ্যের ক্ষেত্রে যখনই হচ্ছে যে একসাথেই কোনো দৈর্ঘ্য প্রস্থকে বোঝানো হবে তখন সেটার ক্ষেত্রে আমরা সাবজেক্টকে সিঙ্গুলার হিসাবে মনে করব এবং সেই হিসাবে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন এখানে বলছে 20 মাইলস, সবচেয়ে বেশি এক্সামে আসে 50 মাইলস, এই মানে উদাহরণটা খুব আসে। 50 মাইলস ব্র্যাকেটে বি দেওয়া আছে, এরপরে এখানে পরে দেওয়া আছে লং ডিস্টেন্স, ডিস্টেন্স মানে দূরত্ব, 50 কিলোমিটার, একটা অনেক বড় একটা দূরত্ব। এখানে বলছে আ লং ওয়ে, অনেক বড় একটা হচ্ছে যে রাস্তা, ঠিক আছে, অনেক বড় একটা দীর্ঘ। কি 20 মাইলস, তো 20 মাইল তো অবশ্যই অনেক বড় হবে। তো দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো যে যখনই একসাথে কোনো দৈর্ঘ্যকে বোঝানো হবে সেটা দেখতে, সাবজেক্টটি দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু সাবজেক্টটি সিঙ্গুলার হবে, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে। মনে থাকবে? Yes, sir. জি স্যার। এটা আমাদের এক্সট্রা করে মনে রাখতে হবে। যদি এটা আসলে এরকমই হতো, সাবজেক্ট একের বেশি হইলে সেটা প্লুরাল হয়, এক হইলে সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু আমাদের এই 28 নাম্বার নিয়মটা থাকতোই না। এটা যতগুলো তোমাদের অ্যাডভান্স গ্রামার বই আছে সবগুলো অ্যাডভান্স গ্রামার বইয়ের মধ্যে এই 28 নাম্বারটা দেখবা তোমাদের 37 নাম্বারে আছে। যত অ্যাডভান্স বই আছে সকল অ্যাডভান্স বইয়ে এই নিয়মটা 37 নাম্বারে আছে। সেটা 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত যতগুলো অ্যাডভান্স বই আছে 37 নাম্বারে আছে। তো এটা আসলে একটা ব্যতিক্রম, এটার জন্য আসলে হচ্ছে যে স্পেশালি জানা দরকার। এই জন্য কিন্তু দেখবা যে আসলে এই নিয়মটি এখানে দেওয়া হয়েছে যাতে করে আসলে আমরা বুঝি যে একই দৈর্ঘ্য যদি বুঝায় একসাথে অনেক মানে 2 মাইল, 3 মাইল, 5 মাইল, 10 মাইল, 20 মাইল, 50 মাইল, 100 মাইল এরকম যখন বোঝানো হবে তখন কিন্তু আসলে সাবজেক্টটা দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু আসলে প্লুরাল হবে না, সেটা সিঙ্গুলার হবে এবং এরপরে ভার্ব সিঙ্গুলার হবে। এটি কিন্তু পরীক্ষার ম্যাক্সিমাম সময় আসে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে মেইন ক্লোজের ভার্বটি পাস্ট টেন্স হলে পরের অংশ নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি উল্লেখ থাকলে সাবজেক্টের পরে শুড অথবা উড বসে। আচ্ছা দেখো মানে এটা এটা আসলে অনেক হেল্প করবে কোথায়, সেটা হেল্প করবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এটা হয়, আমরা জানি যে প্রিন্সিপাল ক্লজটা
একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকে পরবর্তীতে সাবঅর্ডিনেট ক্লজটা একই টেন্সে হয়, এটা আমরা জানি, এই বিষয়ে আমরা পড়েছিলাম। কিন্তু দেখো মানে এখানে পাস্ট টেন্স করা হয়েছে, কিন্তু এখানে এখানে একটি ভার্ব দেওয়া আছে প্লে। এখন আমরা প্লে ভার্বটিকে কি করব, প্লে ভার্বটিকে আমরা কি করব, প্লেট করব, ঠিক আছে। তার মানে এটা পাস্ট ইনডিফিনিটি আছে প্রিন্সিপাল ক্লজটা, আমরা এখানে সাবঅর্ডিনেট ক্লজটাকেও পাস্ট ইনডিফিনিট করলাম। কিন্তু যদি দেখো এই যে নেক্সট ডে মানে পরের দিনের কথা বলছে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট বলতে কি এখনো হয়নি, হবে, এখনো কি হয়নি, হবে। তো হয়নি হবে এটা বুঝালে তো ফিউচার বোঝায়, তাই না? হয়নি হবে এটা বুঝালে কি বোঝায়, ফিউচার বোঝায়, Future ভবিষ্যতের কথা বলে। আচ্ছা ভবিষ্যতের কথা বলে, যদি ফিউচার বোঝায় ভবিষ্যতের কথা বলে, আর আমরা এখানে যদি পাস্ট ফর্ম করে দেই, পাস্ট ইনডিফিনিট করে দেই, তাহলে বিষয়টা কেমন হলো, সাংঘর্ষিক হয়ে গেল। আমরা এখানে দেখো দুইটা নিয়ম একসাথে প্রয়োগ করব। কি, আমরা জানি যে একটি কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজটা একই টেন্সে হয়, বা সাবঅর্ডিনেট ক্লজটা যে টেন্সে থাকে ওই টেন্স দেখে প্রিন্সিপাল ক্লজে যদি শূন্যস্থান থাকে তাহলে ওই টেন্সেই হবে, একই টেন্সে হবে। আচ্ছা, কিন্তু এখানে বিপত্তিটা হচ্ছে কোথায়, এটা নিয়ম ঠিক আছে, এই নিয়মটা আমরা মেনে চলবো। সেই সাথে আমরা আরেকটা নিয়ম এখানে মনে রাখবো, যদি আমরা যে সেন্টেন্সটার পরিবর্তন করতেছি, এখানে পাস্ট ইনডিফিনিট দেখে আমরা এই বাক্যটারও পাস্ট ইনডিফিনিট করতে চাচ্ছি, কিন্তু এই বাক্যের সাথে অ্যাডভার্ব হিসাবে যদি নেক্সট উইক, নেক্সট মান্থ থাকে, তাহলে নেক্সট বলতে পরবর্তী, হয়নি, আর পাস্ট বলতে এটা হয়েছে, ঠিক আছে। তার মানে কি দুটি বাক্যের মানে মোটিভটা দুই ধরনের, অ্যাডভার্ব বলতেছে ফিউচার করো, আবার হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স অনুযায়ী হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট করো, ঠিক আছে। তো পাস্ট ইনডিফিনিট হলে তো অতীতের কথা বলবে, ভার্ব বলতেছে অতীতের কথা, আর অ্যাডভার্ব বলতেছে ভবিষ্যতের কথা, তাহলে আরেকটা মিনিং হবে না, এখানে সাংঘর্ষিক হবে। তখন আমরা মনে করব যে এখানে আমরা শুড অথবা উড ব্যবহার করব, কারণ দেখো এখানে আমরা জানি শুড মানে শ্যাল, শ্যাল এবং উইল এই দুইটি অ্যাডভার্ব ব্যবহার করা হয় কোথায়, ফিউচার টেন্সে। হবে, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এখনো করি। তার মানে শ্যাল এবং উইল দ্বারা আমরা ফিউচার টেন্স আইডেন্টিফাই করি বা ফিউচার টেন্স মেকিং করি। কিন্তু এখানে নেক্সট উইক, নেক্সট ইয়ার থাকার কারণে আমরা এই অ্যাডভার্ব সরি এই সাহায্যকারী ভার্বগুলো নিব, কিন্তু আমরা এগুলোকে পাস্টে নিব। আমরা জানি শ্যাল হচ্ছে, শ্যালের পাস্ট হচ্ছে শুড, উইলের পাস্ট হচ্ছে উড। তার মানে তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে যে নিয়মটা আছে, প্রিন্সিপাল ক্লজ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট ইনডিফিনিট হবে। তার মানে এই ডিমান্ডটাও ঠিক থাকলো, এই নিয়মটাও ঠিক থাকলো, এবং এই যে নেক্সট, নেক্সট উইক, নেক্সট মান্থ, ফিউচারের যে অ্যাডভার্ব গুলো ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো ফিউচারের আমরা অ্যাডভার্ব গুলো ব্যবহার সাহায্যকারী ভার্ব গুলো ব্যবহার করে আমরা সেই অ্যাডভার্ব গুলো আমরা ঠিক করতে পারবো, সেই অ্যাডভার্ব গুলোটা চাহিদা পূরণ করতে পারবো। তো আমরা এটা মাথায় রাখবো যে কোনো কারণে বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট করতে হচ্ছে, কিন্তু আবার কি দেওয়া আছে, ভবিষ্যতের ফিউচারের অ্যাডভার্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে শুড অথবা উইল ব্যবহার করব, ঠিক আছে। এটাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট, এটাকে বলা হয় ফিউচার ইন দা পাস্ট, ঠিক আছে। আর আরেকটি আমরা ইফের গঠনে পড়েছিলাম উড হ্যাভ অথবা কুড হ্যাভ, এরপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। দেখো আমরা আফটারের নিয়মটা পড়েছিলাম, বিফোরের নিয়মটা আমরা পড়েছিলাম, এর আগে এটা জানি। প্যাসিভ ভয়েস আমরা ভয়েস করলেই হয়ে যাবে, এটা ব্যাপার না। আর ব্যতিক্রম ছাড়া প্রিন্সিপাল ক্লোজের ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বও পাস্ট টেন্স হবে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজ দেখে সাবঅর্ডিনেট ক্লোজের টেন্স আইডেন্টিফাই করতে হয়, ঠিক আছে। আর প্যাসিভ ভয়েসের জন্য এখানে একটা শুধু নিয়ম দেওয়া আছে, আমরা এই নিয়মটি সম্পর্কে আগেও জানি যে কখনো অ্যাম ইজ আর, am is are, সেই সাথে হচ্ছে was এবং were, was এবং were, এই অক্সিলারি ভার্বগুলোর পরে কোনো ভার্ব যদি ব্র্যাকেটে থাকে তো এই ভার্বটিকে আমরা দুই ভাবে বসাতে পারি। একটা হচ্ছে এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে বসাতে পারি, আবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল করতে পারি, ঠিক আছে। তো যদি আমরা এই ভার্বের সাথে আইএনজি যোগ করি তার মানে এটা হলো am is are এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যোগ করি তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়্যার এর পরে যদি এই ভার্বের সাথে আইএনজি যোগ করি তার মানে এটা হলো ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। Past continuous. ও সরি সরি Sir, past continuous. পাস্ট কন্টিনিউয়াস। am is are এর পরে যদি আমরা এই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
আর ওয়াজ এর পরে যদি হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যোগ করি তাহলে কি হবে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। Past আচ্ছা, continuous. এখন যদি আমরা V3 করি তখন কি হবে, V3 কখন করব, আমরা একটা ক্রাইটেরিয়া দেখব, এখানে সাবজেক্টিভ ভার্বের এই কাজটি করতে পারবে না, মেইন ভার্বের কাজটি করতে পারবে না। যখন করতে পারবে না তখন আমরা পাস্ট পার্টিসিপল করব, তখন আমরা আর আইএনজি করতে পারবো না। দেখো এখানে এই ভার্বের আগে ইজ ভার্ব আছে, তার মানে এই এই স্পোকেন ভার্বটি এখানে করে দেওয়া আছে। এখন ধরো স্পিক এখানে ব্র্যাকেটে ছিল, এখানে স্পিক ব্র্যাকেটে ছিল, তাই না? Yes, sir. জি স্যার। এখন এখানে আমরা স্পিকিংও করতে পারি, আবার হচ্ছে স্পোকেনও করতে পারি, পাস্ট পার্টিসিপলও করতে পারি, আইএনজিও করতে পারি। এখন কোনটি করব, এখন আমরা সাবজেক্টকে জিজ্ঞেস করব। তো স্পিক মানে কি, কথা বলা। তো ইংলিশ কি কথা বলতে পারে? পারে না। তার মানে এখানে এই ভার্বের সাথে আইএনজি যোগ করব না। ঠিক আছে, এখানে কি করব, এখানে V3 করব, এখানে V3 করব। V3 ঠিক করবো। আছে, তখনই আমরা এখানে V3 করব, আর এটাই হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, আর আমরা প্যাসিভ ভয়েস শিখবো এরপরে। তো আমাদের রাইটম ভার্ব শেষ হয়ে গেল আজকে থেকে। আগামী দিন আমরা রাইটম ভার্বসের উপরে প্র্যাকটিস করব। আশা করি তোমরা সবগুলো নিয়ম সবাই খুব সুন্দরভাবে পড়বা। ঠিক আছে? জি স্যার। Okay, আচ্ছা, sir. খান সর্দার কিছু বলবা? তুমি হ্যান্ড রেজ করছো। খান সর্দার কিছু বলবা? আচ্ছা, তোমরা কেউ কিছু বলতে চাও? স্যার আমরা যদি ন্যারেশনের নিয়মে এর আগে যে সেন্টেন্সটি করিয়েছিলেন না, ন্যারেশনের নিয়মে করলে কি হবে? ন্যারেশনের নিয়ম বলতে? স্যার ন্যারেশনে যেমন হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করা যায়, ইনডাইরেক্ট ন্যারেশন, স্পিচ। ন্যারেশনের জন্য ন্যারেশন। খান সর্দার কিছু বলবা? স্যার বললাম তো। ও, তুমি নাম চেঞ্জ করছো? না স্যার, আমি তো চেঞ্জ আচ্ছা, করিনি তো। আচ্ছা, ও তোমার কণ্ঠটা কেন জানি আরেকজনের সাথে কেন জানি মিলে গেল। আবির কিছু বলবা? আর আবি? স্যার আমার 28 তারিখে পরীক্ষা স্যার। আমার পরীক্ষা স্যার আর্টিকেল আছে স্যার, আর্টিকেলের ক্লাসটা নিয়ে স্যার ভালো হতো। আর্টিকেল? আচ্ছা, তাহলে আমরা কালকে রাইটম অফ ভার্বস প্র্যাকটিস করে আর্টিকেল শুরু করবো ইনশাল্লাহ, মানে নেক্সট ক্লাসে। ওকে স্যার। আচ্ছা, সাইদ জি স্যার। জি স্যার বলেন। আপনি যে ডিস্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব পড়াইলেন না জি, স্যার, সেটা আপনি বললেন কি যে অন্যান্য গ্রামারে সেটা আপনি 37 নম্বরে থাকবে। আমি অ্যাডভান্সের কথা বলছি, যে ওই নিয়মটা মানে ওই যে দেয়ারের নিয়মটা, আমি দেয়ারের কথাটা বলছিলাম। ও দেয়ার দিয়ে যে যে নিয়মটি আছে সেই নিয়মটি আসলে মূলত 37 নম্বরে থাকে। যদি অ্যাডভান্স বই থাকে ওইখানে দেখবা সবগুলো নিয়মই আছে। ঠিক আছে, মানে ওই নিয়মটাও ওইখানে দেওয়া আছে ওকে। পাশাপাশি। আচ্ছা, আমরা এটা এক্সট্রা করে মনে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা শেষ করি। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।